বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন গল্প। আজকের এই গল্পটি কোনো বই বা কোনো পাবলিশার্স থেকে নেওয়া নয়। গল্পটির রচয়িতা অভিজিৎ সেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। অভিজিৎ সেনের লেখা পুরস্কার। চর্যাপদে আছে, আপনা মাংসে হরিণী বৈরী নারী কি শুধু একটি শরীর মাত্র? লালসা মিশ্রিত চোখে নারী শুধু একটি শরীর ছাড়ার কিছুই নয়। তখন নারীর কাছে এই সমাজ হিংস্র জানোয়ারের জঙ্গলে পরিণত হয়। নারীদের হরিণের মতোই জঙ্গলে তাড়া করে ছিন্ন ভিন্ন করে দেয় এই হিংস্র পশুর দল। আজ এমনই এক নারীর করুণ পরিণতির গল্প শোনাবো তোমাদের। একমাত্র মেয়ে প্রতিভা চৌধুরী অত্যন্ত মেধাবী ও সরল মনের। স্কুল জীবন থেকেই ধৈর্যশীলা, দয়ালু, সেবা পরায়ণতার মনোভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। সহজ পাঠীর জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, হাত পা কেটে গেলে, স্কুলে কারোর কোনো শারীরিক সমস্যা হলে সে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসে সেবা শুশ্রূষা শুরু করে দিত। হঠাৎ কেউ শ্রেণীকক্ষে বমি করে দিলে সে নির্দ্বিধায় জল এনে পরিষ্কার করে রোগীর সেবায় লেগে যেত। আবার পরীক্ষাতেও সবসময় প্রথম স্থানই পেয়ে এসেছে। বিদ্যালয়ের সকলেই তাকে খুব পছন্দ করে। শিক্ষক শিক্ষিকারা তাকে খুব স্নেহ করতেন, ভালোবেসে তারা ফ্লোরেন্স নাইটেঙ্গেল বলে ডাকতেন। সে স্থির করে নিয়েছিল ভবিষ্যতে ডাক্তার হবে। একদিন সে ডাক্তার হলো, তবে তার লড়াই কিন্তু সহজ ছিল না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রতিভা। বাবা প্রভাত চৌধুরী একটি বহুতল আবাসনে নাইট গার্ডের কাজ করেন। মা তনুজা চৌধুরীকে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করতে হয়। তার বাবা ততটা সময় দিতে পারেন না বলেই বাড়িতে সেলাই মেশিন রয়েছে। পাড়ার মেয়ে বৌদিদের কাপড় সেলাই করে সংসারের কিছুটা অভাব দূর করার চেষ্টা করে। মেয়ের কাছের মানুষ তার মা। মায়ের কাছেই যত আবদার। তবে সে পরিবারের আর্থিক সমস্যা বুঝতো, কখনোই অপ্রয়োজনীয় অবান্তর আবদার করত না। প্রতিভা অসম্ভব মেধাবী হওয়ার কারণে শিক্ষা জীবনে দয়ালু শিক্ষকদের থেকে সাহায্য পেয়েছে। ডাক্তারি পড়বার বিপুল খরচা দয়ালু মানুষদের সাহায্য নিয়ে করতে হয়েছে। তারপরেও পরিবার বাড়ি বন্ধক রেখে ঋণ নিতে হয় লেখাপড়ার জন্য। শেষে সে ডাক্তার হলো, লড়াই সফল হলো। সেদিন শুধু তার পরিবার নয়, তার শুভানুধ্যায়ীরাও খুব খুশি হয়েছিল। ডাক্তার হবার পর থেকে দিন রাত এক করে মানুষের সেবায় সে লেগে যেত। এ কাজে যেন তার ক্লান্তি নেই। ক্লান্ত শরীরের প্রবল উৎসাহ নিয়ে আবার রোগীর সেবায় নিজেকে সঁপে দিত। কাজটিকে মনে প্রাণে ভালোবাসত বলেই পাড়ার মানুষ অসুস্থ হলেই তার কাছে ছুটে আসতো। সবাই জানতো সে ফিরিয়ে দেবে না, যত রাতই হোক না কেন। এ মেয়ের সেবা শুশ্রূষা করতে কোনো ক্লান্তি বোধ নেই। বেশিরভাগ সময় বিনা পয়সাতেই চিকিৎসা করত। চিকিৎসাকে সে পেশা হিসেবে নয়, সেবা হিসেবে মন থেকে গ্রহণ করেছিল। এই মানসিকতা তার স্কুল জীবন থেকেই লক্ষণীয়। দিন নেই রাত নেই, কেউ এসে তার কাছে চিকিৎসার সাহায্য চাইলেই সে ছুটে যেত। তার মনে কোনো ভয় ছিল না। সে ভাবতো সে তো চিকিৎসক, মানুষের সেবাই করে, তার আবার কি ক্ষতি হবে? কেই বা ক্ষতি করবে? সমাজ চিকিৎসককে চিরকালই ভগবানের মতোই দেখে। তার মনে হতো তার বিপদে তার পাশের মানুষেরা এসে দাঁড়াবে। তার তো এই সমাজে কোনো শত্রু নেই। সব সময় সে হাসি মুখে সকলের সাথে কথা বলে। কেউ কটু কথা বললেও হাসি মুখে বিবাদ এড়িয়ে যায়। বাড়িতে, পাড়ায়, বাড়ির বাইরে, কলেজে চিকিৎসক হিসেবে তার কর্মস্থলে কেউ বলতে পারবে না সে কখনো কারোর সঙ্গে অসভ্যতা করেছে, ঝগড়া বিবাদ করেছে। নরম তুলোর মতো মনের মেয়ে ডাক্তার প্রতিভা চৌধুরী। ছিপছিপে গড়নের গৌরবর্ণা প্রতিভা। বয়স 24-এর মেয়েটি কোনোদিনও নিজের মুখের দিকে, চেহারার দিকে ঠিক করে তাকিয়ে দেখেনি। দেখার ইচ্ছে হলেও জীবনের লক্ষ্য পূরণের দিকেই ছিল তার একমাত্র ধ্যান সাধনা। সৌন্দর্য, বিলাসিতা, রূপচর্চা
শরীরচর্চার জন্য তার কাছে বিন্দু মাত্র সময় ছিল না। আজ জীবনের লক্ষ্য পূরণ হয়েছে, নিজেকে নিয়ে ভাববার মতো অবসর সময় আজ তার আছে। নির্জনে একা একা আজকাল যখন সে বসে তখন নিজের সঙ্গে কথা বলে, নিজেকে আয়নায় বারে বারে দেখে, নিজের রূপ দেখে, নিজে লজ্জা পেয়ে লাল হয়ে যায়। আজকাল সে সেজেগুজে কাজের জায়গায় যেমন যায়, বাইরে বের হলেও আয়নার সামনে বেশ কিছুটা সময় কাটাতে শুরু করে। বাবাকে আর নাইট গার্ডের কাজে যেতে দেয় না, মাকেও সেলাইয়ের কাজে বসতে দেয় না। লেখাপড়ার জন্যে বাড়ি বন্ধকের টাকা শোধ করেছে, পুরনো বাড়িটাই সংস্কারের কাজে হাত দিয়েছে। বিশেষ করে মহিলারা তার কাছে বেশি আসতে, তাদের বহু সমস্যা তার কাছে সহজেই বলতে পারার জন্যে। তাদের বাড়ি থেকে অল্প দূরেই একটি বস্তি রয়েছে, সেখানে সে প্রতি রবিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভলেন্টারি সার্ভিস নিজে থেকেই দিতে শুরু করেছে। ডাক্তারি পাশ করবার পর থেকে এই কাজটা করে সে মনে মনে শান্তি পেত। তার মনে হয় সমাজের প্রতি তার যে দায়িত্ব আছে, মানুষের কাছে যত ঋণ আছে, এভাবে কিছুটা হলেও শোধ হবে। ডাক্তারি পড়া চলাকালে বহু সহৃদয় ব্যক্তিরা তাকে আর্থিকভাবে এবং বইপত্র দিয়েও সাহায্য করেছিল। তাই তার মনে হয় বস্তির অসহায়, দরিদ্র, দুর্বল, খেটে খাওয়া মানুষগুলিকে সাহায্য করলে তার কিছুটা দায়িত্ব পালন করা হবে। বস্তির একটি প্রাইমারি স্কুলে খোলা বারান্দায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে বস্তির লোকেদের চিকিৎসা করতে থাকে। সে যেমন দয়ালু মনের মানুষ, তেমনি সুচিকিৎসক। বাড়ির লোক এবং পাড়ার বয়োজ্যেষ্ঠরা তাকে এবার বিয়ের বিষয়টা নিয়ে ভাবতে বলে। তারা বলে, তোর বাবা মায়ের বয়স হচ্ছে রে, তোর বিয়ে হলে তারাও নিশ্চিন্ত হয়ে যাবে, তোর এবার বিয়ে করা উচিত, তোর জন্যে ভালো ছেলের অভাব হবে না। সে কথায় প্রতিভা শুধু হাসে। সে তার মা বাবাকে বলে দিয়েছে তাদের পছন্দই সে বিয়ে করবে, কিন্তু কোনো ডাক্তারকে বিয়ে করবে না। সে এমন ছেলেকে বিয়ে করতে চায় যে তার অবস্থাটা ভালো করে বুঝতে পারবে। যেহেতু সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বাবা মাকে একা ছেড়ে অন্য কোথাও যাবে না। বাবা মার প্রতি দায়িত্ব সে তার বাড়ি থেকেই পালন করবে, অন্য কোথাও গিয়ে নয়। গত রাতে একটু দেরি হয়ে গেছে ঘুমোতে। বাড়িতে কলেজের জীবনের কিছু বন্ধু বান্ধবী এসেছিল। সন্ধ্যা থেকে জমিয়ে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়, ফলে পরের দিন ভোরে ওঠা হলো না, একটু দেরি হয়ে গেল। বাড়িতে দুজন কাজের লোক রেখেছে, একজন রান্না করে, অন্যজন বাড়ির অন্যান্য কাজ করে। মা বাবাকে প্রতিভা শেষ জীবনে সুখী করতে চায়। ওরা আজীবন বহু কষ্ট করেছে। আজ সে বাবার পছন্দের মাছ রান্না করবে, ইলিশ ভাপা। বাড়িতে 6-7 মাসে হয়তো একদিন হয়েছে আগে। আর্থিক দুরবস্থার জন্যে সেটা সম্ভব হতো না, তবে বাড়িতে যেদিন ইলিশ ভাপা হতো সেদিনটি প্রতিভার কাছে হয়ে উঠত রীতিমতো উৎসবের দিন। আজ অবস্থার পরিবর্তনেও প্রতিভা ও তার পরিবার আগের মতোই সহজ সরল জীবনযাপন করার মধ্যেই আনন্দ খোঁজে। প্রতিভা ঠিক যেমন একজন জীবনসঙ্গীর আশা করেছে, তার মা বাবা শুভাকাঙ্ক্ষীরাও তেমনি অনুসন্ধান করে চলেছে। প্রতিভার এই সিদ্ধান্তে অকাট্য বাস্তব সত্য আছে বলে তার বাবা মা মেনে নিয়েছে। এমনকি মেয়েকে বলেছে যদি তার কাউকে পছন্দ হয় তাতে তাদের কোনো আপত্তি নেই। গরিব হলেও উদার ও সংস্কার মুক্ত মনের মানুষেরা। জাত ধর্মের সূচিবায়ুতা এদের কখনোই ছিল না। পথ নদী চলতে চলতে বাঁক নেয়, জীবনও বাঁক নেয়। শুরু হয় ভিন্ন যাত্রা, যুক্ত হয় নতুন মাত্রা। প্রতিভার জীবনে হঠাৎ একদিন প্রবালের সাথে দেখা হলো। না তাকে সে আগে থেকে জানতো না। প্রথম পরিচয়। একবার মেডিকেল ক্যাম্প করতে তারা একটি পাহাড়ি এলাকায় এসেছিল। 3 দিনের ক্যাম্প, সেখানেই তাদের থাকতে হয়েছিল। প্রবাল সেনগুপ্তের সাথে এখানেই প্রথম পরিচয়। যে স্বেচ্ছাসেবী সংস্থাটির দ্বারা বিষয়টি পরিচালিত হচ্ছে, প্রবাল তাদের প্রতিনিধি হয়েই এখানে এসেছে। খুব ভালো ছাত্র ছিল, অনায়াসে উচ্চ পদস্থ সরকারি চাকরি করতে পারত, কিন্তু সে সমাজ সেবাকে, অনাথ শিশুদের, বৃদ্ধাশ্রমের মানুষদের সেবায় নিজেকে আজীবন নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে। জীবন যাপনের জন্য একটি দৈনিক ইংরেজি পত্রিকা সহ সম্পাদকের কাজ করে। উদ্দেশ্য লক্ষ্য অনাথ শিশুদের, বৃদ্ধাশ্রম মানুষদের পাশে সব সময় থেকে তাদের সেবা শুশ্রূষা করা। দুজন যেন
একে অপরের যথার্থ পরিপূরক। খুঁজিয়া পাইল যেন হাড়ির মতো সরা, এ যেন চণ্ডীমঙ্গলের কালকেতু ও ফুল্লরার মিলন। উভয়ের বন্ধুত্ব গভীর হলো, দুজনের জীবনের লক্ষ্য যেন মিলে গিয়েছে, আর কোনো বাধা নেই, বাড়ির কোনো অমত নেই। এরপর থেকে প্রতিভার দিনে দিনে যেন রূপ সৌন্দর্য আরো আকর্ষণীয় হয়ে উঠতে লাগলো। প্রেমে পড়লে বোধহয় এমনটিই হয়। পাড়ার লোকেরাও খুশি ছেলেটির অমায়িক ব্যবহারে। 6 মাস পরে বিয়ের একটি ভালো দিন আছে। বিয়ে তখন হবে ঠিক হলো। বিয়ের তারিখ যতই এগিয়ে আসছিল, প্রতিভা ততই যেন আনমনা হয়ে উঠতে শুরু করেছিল। 3 দিন আগের ঘটনা। শহরের একটি ঘিঞ্জি বস্তি এলাকায় রোগী দেখতে ফিরতে রাত হয়ে যায়। রাত 9টা হবে, তখনই পথঘাট একেবারে জনমানব শূন্য। রাতের শাসন শুরু করেছে পথের কিছু কুকুরের দল। প্রতিভা যে বাস স্টপে এসে দাঁড়ালো, সেখানে কোনো লোক নেই। কয়েক মিনিটের মধ্যে কোথা থেকে কতগুলো মদ্যপ লোক এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়ালো। মুখ দিয়ে ছুটছে দুর্গন্ধ, একে অপরের নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে। এমন ভাবে 2-1 মিনিট পার হওয়ার পর একটি যাত্রীবাহী বাস এসে দাঁড়ালো। সে বাসটাতে কোনো যাত্রী নেই, ড্রাইভার আর কন্ডাক্টর। প্রতিভা একবার ভাবলো যাবে কিনা, পরে মনে হলো ভয়ের কি আছে, এমন ভাবে কতই না সে যাতায়াত করেছে। মিনিট 10 পর সে তার স্টপেজে নেমে যাবে। প্রতিভা গাড়িতে উঠল, পেছন পেছন উঠল মদ্যপের দলটিও। প্রতিভার সরল মন ওদেরকে অবিশ্বাস করল না। গাড়ি চলার একটু পর থেকেই ওই মদ্যপের দলটি কেমন লোভী লোভী চোখে প্রতিভার দিকে তাকিয়ে আছে, আর নিজেদের মধ্যে কি জানি বলা বলি করছিল। এমন সময় মদ্যপের লোকগুলোর মধ্যে একজন তার দিকে এগিয়ে আসছিল। প্রতিভার মনে মনে এবার ভয় হতে শুরু হলো। তার প্রবালের কথা মনে হলো। মনে হচ্ছে যদি সে তার সাথে থাকতো, হয়তো আজ তার ভয় লাগতো না। মদ্যপ ব্যক্তিটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই গাড়িটি একটি স্টপেজে এসে থামল। সেখান থেকে জনা 8 সশস্ত্র পুলিশ উঠে এলো। দেখে মদ্যপের দলটি ভয় পেয়ে গেল। যে এগিয়ে আসছিল সে দ্রুত নিজের দলে যোগ দিল। পুলিশদের দেখে শান্ত ভদ্র হয়ে বসে থাকলো। কিছুক্ষণ পরেই প্রতিভা তার নির্দিষ্ট স্টপেজে নেমে গেল। সেদিন সত্যিই সে বড্ড ভয় পেয়েছিল। মদ্যপগুলির হিংস্র লোভী চোখগুলো তাকে রাতের বেলাও ঘুমের মধ্যে তাড়া করছিল। প্রিয় মানুষটিকে চিৎকার করে ডাকছিল, কিন্তু সে শুনতে পারছিল না। তার দিকে দ্রুত ছুটে যাচ্ছিল, কিছুতেই প্রিয় মানুষটিকে ধরতে পারছিল না। আর পেছনে দাঁত নখ রক্তচক্ষু হিংস্র দলটি ছুটে আসছিল তাকে ধরবার জন্যে। ভয়ে প্রতিভা কেঁপে উঠেছিল, একেবারে ঘেমে যায়। মদ্যপের দলটি প্রায় তাকে ধরে ফেললে। বিছানায় সে চিৎকার করে লাফিয়ে উঠে বসল। তখন রাতের আধার মুছে সবেমাত্র ভোরের সূর্যোদয় হয়েছে। প্রতিভা বুঝতে পারল সে বীভৎস স্বপ্ন দেখেছে। বিয়ের আর মাত্র 15 দিন বাকি। প্রায় সকল আয়োজন সুসম্পন্ন হয়েছে। প্রতিভা সেদিন তার মাকে বলল আজ সে ডিউটির পরে কিছু কেনাকাটি করে বাড়ি ফিরবে, তাই একটু দেরি হবে। তার মা বলল, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই রে মা, আমি কি যাব তোমার সঙ্গে? প্রতিভা বলল, তুমি আবার কষ্ট করে যাবে, কত রাতে ডিউটি শেষ হবে কে জানে। আচ্ছা বেশ, তোমাকে কষ্ট করে যেতে হবে না। সেদিন তার রাত্রি 8টার মধ্যে ডিউটি শেষ হয়ে গেল। নাইট ডিউটি ছিল, কিন্তু তার বদলে আর একজন রাজি হলো। প্রতিভা নিউ মার্কেট থেকে বরাবর জিনিসপত্র কেনাকাটা করে। তার পছন্দের জিনিসগুলো নিয়ে খুব দ্রুত বেরিয়ে পড়ল। আকাশের কালো মেঘ আরো ভয়ালো হয়ে জাঁকিয়ে বসেছে, আর অল্প সময়ের মধ্যেই প্রবল বেগে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলো। পুরো 1 ঘন্টা দোকানে বসে থাকতে হলো। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া। সেই হাওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বৃষ্টি থেমেছে, কিন্তু চতুর্দিকে
গভীর অন্ধকার নেমেছে। জনমানব শূন্য পথে চলতে শুরু করলো প্রতিভা। তাদের বাড়ি থেকে শহর মিনিট 20 পথ, কিন্তু আজ যেন এই পথ অন্তহীন হয়ে গেছে। গভীর অন্ধকার, তার উপরে লোডশেডিং এবং নির্জন পথ সব মিলিয়ে যেন একটি বিকট চেহারার রূপ নিয়েছে। জীবনে কত একা একা এমন গলিপথে অন্ধকারে তাকে যেতে হয়েছে, কিচ্ছু হয়নি, আজও হবে না, এই বিশ্বাস নিয়ে তার জীবন, তার দর্শন। প্রতিভা অন্ধকার গলির পথ ধরে এগিয়ে চলেছে। গলিটি যেখানে বাঁক নিয়েছে, সেই বাঁকের মুখে এগিয়ে যাওয়ার সময় কিছু মানুষের চাপা গলার ফিসফিসানি আওয়াজ যেন শুনতে পেল। গলিটির বাঁকের মুখ থেকে কিছুটা পথ খুব নির্জন। পথের ডান পাশে একটি প্রাচীর ঘেরা পরিত্যক্ত ভাঙা বাড়ি আছে। প্রতিভার ভয় হতে লাগলো। সে দ্রুত হাঁটতে শুরু করলো। হঠাৎ দমকা হাওয়ার মতো একদল মদ্যপ মুহূর্তের মধ্যে চিলের মতো ছো মেরে প্রতিভাকে নির্জন পরিত্যক্ত অন্ধকার বাড়িতে তুলে নিয়ে গেল। তার মুখ শক্ত করে চেপে ধরে একজন। সে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এরপর হাত পা শক্ত করে বেঁধে দেয়। শরীরের পূর্ণ শক্তি প্রয়োগ করেও কিছু করতে পারলো না। বুঝতে পারলো জানোয়ারগুলোর সঙ্গে জোরে পেরে উঠবে না। ওদের সবাইকে চিনতে পেরেছে সে। বাসস্টপের সেই মদ্যপের দলটি না? জঙ্গলি ইঁদুরের মতো প্রতিভার হাড়, মাংস, রক্তবিন্দু পর্যন্ত খাচ্ছিল জানোয়ারগুলো। প্রতিভার রাগে, ঘৃণায়, যন্ত্রণায় দু চোখের কোণে বেয়ে ঝরে পড়েছিল জলবিন্দু হয়ে। তার বাবা মার মুখ, প্রবালের মুখ, পাড়ার মানুষদের মুখ। ভেসে যাচ্ছিল তার আদর্শ, ভেসে যাচ্ছিল সমাজসেবা ও কৃচ্ছা সাধন। পরের দিন অর্ধমৃত থ্যাতলানো প্রতিভার শরীরটি সেখানে পড়েছিল। অজস্র ক্ষতের চিহ্ন সারা শরীর জুড়ে। আঁচড়ের দাগ, বিন্দু বিন্দু রক্ত জমে কালো হয়ে আছে মেঝের অনেকটা জায়গা জুড়ে। এ মেয়েকে আর চেনা যায় না। প্রতিভা জীবিত আছে, কিন্তু সে সম্পূর্ণভাবে নিজেকে হারিয়ে ফেলেছে। শুধু চোখ দুটো মৃত মাছের মতো চেয়ে আছে স্থির হয়ে। অজস্র প্রশ্ন তীক্ষ্ণ জ্বলন্ত শলাকার মতো ঝরে পড়ছিল। অসংখ্য কেন রাতের জোনাকির মতো ঘুরছিল তাকে ঘিরে। এটাই হয়তো ছিল তার সেবা ও শুশ্রূষার উপযুক্ত পুরস্কার আমাদের বিকৃত মানসিকতার। আজ তার এই অবস্থা দেখে সকলে রাগে ফেটে পড়ল, বিদ্রোহী হয়ে উঠল। পুলিশ খবর দেওয়া হলো। বাড়ির লোকেরা জানতে পেরে কাঁদতে কাঁদতে ছুটে এলো। পাড়ার লোক ভেঙে পড়ল। প্রতিভার কাছ থেকে পুলিশ অপরাধীদের তথ্য নেওয়ার চেষ্টা করল। প্রতিভা বলবার মতো অবস্থায় ছিল না তখন। পরে সব বিবরণ দিয়েছে। পুলিশ এলাকার লোকেদের চাপে পড়ে অপরাধীদের খুঁজে বের করতে বাধ্য হয়েছে। যথেষ্ট প্রমাণের অভাবে অপরাধীরা কিছুদিনের জন্য কারাবাস করে আবারও পুরনো জীবনে ফিরে গেল। এদের কোনো পরিবর্তন হলো না, কোনো অনুশোচনা হলো না। নেশা এদের জীবন থেকে কেড়ে নিয়েছে আবেগ, বিবেক এবং মনুষ্যত্বকে। তদন্ত করতে গিয়ে অপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকদের শেকড় যে কতটা গভীর ও দৃঢ় বোঝা গেল। তদন্ত কমিটির রিপোর্ট দিল সবটাই অলৌকিকভাবে ধোঁয়াশায় ঢেকে গেল। কিছুদিন হইচই হলো, প্রতিবাদে মিছিল হলো। নিউজ চ্যানেলগুলি বিবর্তকের ঝড় তুলল। পক্ষ বিপক্ষ একে অপরকে দোষারোপ করলো। তারপর পরিবেশ আবারও শান্ত হয়ে গেল। অথচ শিকারীর দল বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সমাজের বুক দাপিয়ে। এরা বেলাগাম, বেপরোয়া এবং সংরক্ষিত, অপেক্ষা করছে পরবর্তী শিকারের, আরেকটি প্রতিভার। সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বৃদ্ধি করতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবার কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।